মহালয়ার পর থেকেই উৎসব মুখর কলকাতা, কিন্তু কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে যেন ভেঙে পড়ল সেই আনন্দের আবহ। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শহর ও শহরতলিতে একের পর এক প্রাণহানির ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু অন্তত 11 জনের। আর এই পরিস্থিতিতে তৈরি হওয়ার পিছনে কারণ কি শুধুই প্রাকৃতিক পরিবর্তন, নাকি পুকুর ভরাট ও অবৈধ নির্মাণ? সেগুলোও রয়েছে। দেখুন বিশেষ প্রতিবেদন। কলকাতায় পুরোদস্তুর এসে পড়েছিল উৎসবের আমেজ। তার আগেই কয়েক ঘন্টার ব্যবধানে আমূল বদলে গেল সেই আবহ। সোমবার রাতভর লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে একের পর এক পুজো মণ্ডপ। অনেকেই মনে করেন 1978 সালের বন্যার পর এমন পরিস্থিতি তৈরি হয়নি শহর কলকাতায়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল শহরতলিতে। গোটা শহর যেন জলের তলায়, আর সেই জমা জলে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু। একজনের নয়, এক এক করে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। দেখার দায়িত্ব কোথায় ইলেকট্রিকের তার খোলা আছে কি না আছে, তো সবার বিপদ। আমরা যাতায়াত করি, আমরা এই অফিসে কাজ করি ডিসিপিএলে, আমরা এখান থেকে প্রতিদিন যাতায়াত করি, সবাই তো বিপদ হতেই পারে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কার দায় নেবে? বাড়ির লোক তো অসহায় হয়ে যাবে কিছু হয়ে গেলে। আমার বক্তব্য এটা যে এগুলো দেখাশোনা করছে যারা পৌরসভা আছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত, ভালো করে কাজ করা উচিত। এগুলো বেখেয়াল করছে, কাজ করছে না ঠিক মতন, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যার দরকার তার দেখা উচিত, সিএসসি হোক আর এসএসসি হোক, যে যার দায়িত্ব আছে, যার আন্ডার আছে, তার বিধাননগর এখানে বা পৌরসভা আছে, তাদের দায়িত্ব আছে, দেখার দরকার। তারা একবার দেখলে খুব ভালো হতো। তার খোলা আছে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। ভয়ের ব্যাপার নেই কোনো, হয়তো ব্যাপার, মানুষ তো মরে যাচ্ছে। হ্যাঁ, জল জমে আছে, কারেন্টের তার জলের মধ্যে, কত লোক মরবে, আরও বেশি মরতে পারে। জলের মধ্যে সবাই তো হাঁটছে, যে যে কাজে যাবে সে যাবেই, না যাবে তো কোনো ব্যাপার নেই, যেতে হবে কাজে। কেউ খাওয়া দেবে, না গেলে খাবার দেবে না কেউ, কি? সেই জন্য তো দায়িত্ব সরকার আছে, হ্যাঁ, বা ইলেকট্রিসিটি আছে, দেখা যায় তাদেরকে দিতে হবে, বা চাকরি দিক বা টাকা দিক, সেই তো বন্ধ করে। তারপর পোস্টের উপরে যত লাইন আছে সবগুলো কেবিল খুলতে হয়, সব কেবিলগুলোর জন্য এইসব হচ্ছে। যত ইলেকট্রিক কেবিল আছে সব উপরে চলছে। কিন্তু আদতে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কারণ কি? এই বিপর্যয়ের কারণ হিসেবে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা মনে করছেন অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও শহরের পরিকল্পনাহীন বৃদ্ধি এই বিপর্যয়ের মূল কারণ। শহরের ভৌগোলিক গঠন কড়াইয়ের মতো, ফলে বৃষ্টির জল সহজে বের হতে পারে না। স্বাভাবিক জল নিষ্কাশনের পথ পূর্ব দিকে, বাসন্তীর দিকে, কিন্তু পুকুর ভরাট এবং নির্মাণের চাপে সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে। তার উপরে আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টির পরিমাণও বেড়েছে। লোকের একটা ধারণা আছে এই মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্ট সাধারণত পাহাড়ি জায়গা হয় বা হিমালয়ের পাদদেশ হয়। এটা ভুল ধারণা। কাতারেও কিছুদিন আগে হয়ে গেছিল, হঠাৎ বৃষ্টি হতে পারে। এটা কেন হয় না, যখনই জলীয় বাষ্প বেশি হয়ে যাবে এবং তার সাথে যদি দূষণ বেশি হয়, তো তার ফলে মেঘে জলীয় বাষ্প হলে মেঘটা ভারী হয়ে যায়, তখনই হঠাৎ করে পড়ে যায়। যদি ওই জলীয় বাষ্পের সাথে দূষণ থাকে, এরোসল জাতীয় পদার্থ থাকে, তাহলে হঠাৎ ওটা ভারী হয়ে গিয়ে হঠাৎ পড়ে থাকে। এই জন্যে আমরা দেখেছি বাগুইহাটিতে হয়েছে, কয়েকটা জায়গায়, কালকে বাবুঘাটে দেখা গেছে যে হঠাৎ একটা জায়গা থেকে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। তো ক্লাউড বাস্ট হয়েছে, সেটা যে যাই বলুক। আর একটা হচ্ছে নিম্নচাপের জের থাকে। যদি নিম্নচাপে জোড়া ফলা থাকে, ধরুন একটা বঙ্গোপসাগর থেকে হলো আর একটা অন্য জায়গা থেকে হলো, নিম্নচাপের জেরেও জলীয় বাষ্প, প্রধান কথা হচ্ছে জলীয় বাষ্প। এবার জলীয় বাষ্পের সাথে যদি দূষণ বাড়ে তাহলে এই ক্লাউড বাস্টটা হয়। কারণ এই ক্লাউড বাস্টের প্রতিকারের উপায় হচ্ছে যে আমরা পুকুর বুঝিয়ে ফেলেছি। যেমন কলকাতার কথা বলছি, কলকাতা গত 10 বছরে আমরা প্রায় 3500 প্রপার কলকাতায় পুকুর বুঝিয়ে ফেলেছি। এই পুকুরগুলো জল ধারণের ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে। এখন জলটা ঢালু জায়গায় যায়, আগে যেত পূর্ব কলকাতা জলাভূমির দিকে, এখন এই দিকে গঙ্গা নদীর দিকে যায়, এটা ভাগ হয়ে গেছে। তো এই যে ঢাল এরিয়া আছে, যেমন বঙ্গোপসাগর থেকে আমাদের কলকাতা প্রায় 20-25 ফিট ওপরে আছে এবং আমাদের দূরত্ব আছে 120 কিলোমিটার, এবং প্রতি কিলোমিটারে যদি আমার 1 ফিট করেও যদি ঢাল যদি করা যায় তাহলে জলটা বেরিয়ে যেতে পারে, জলে কোনো অসুবিধা হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঢালটা নষ্ট হয়ে গেছে,
কারণ এখানে কনস্ট্রাকশন হচ্ছে, তোমার আনসাইন্টিফিক ম্যানারে বাড়িঘর হচ্ছে, জলাজমি বুঝিয়ে, পুকুর বুঝিয়ে, এবং কংক্রিটাইজেশন বেশি হচ্ছে। কলকাতায় যদি খোলা জায়গা না থাকে তাহলে বৃষ্টির জল মাটির নিচে যাবে না, গ্রাউন্ড ওয়াটারও রিচার্জ হবে না। আর কলকাতায় অন্তত 1000-5 পুকুর থাকতে হবে কলকাতার আশেপাশে। আমার মতে যে যত টাকা আমাদের এদিক ওদিক অনেক টাকা খরচা করা হয়, নষ্ট করা হয় পরিবেশের জন্য, এখন পরিবেশ নীতিটা, রাজনীতির থেকে পরিবেশ নীতিটাই হচ্ছে আসল। কারণ আজকে যদি দুর্গাপুজো না হয়, ফেস্টিভ্যাল যদি না হয় এই পরিবেশের কারণে, তাহলে বিসর্জন যদি তার বিসর্জনের আগেই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রাজনীতি করে কোনো লাভ নেই। পৃথিবী জুড়েই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের প্রভাব যেরকম পাহাড়ে পড়ছে আমরা দেখেছি ইন রিসেন্ট টাইমস, একইভাবে সমতলের মেগা সিটিগুলোও হচ্ছে, তাতে এফেক্টেড হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, সহজ কথায়, যে অত্যন্ত অল্প সময়ে খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত, এটা এখন বড় শহরগুলোর একটা ফেনোমেনা হয়ে উঠছে। ফলে অল্প সময়ে বেশি বৃষ্টি যদি হয়, তাহলে সেই বৃষ্টির জল যদি শহর থেকে বেরোতে না পারলে তাহলে শহর জলমগ্ন হয়, এবং জলমগ্ন হওয়ার সাথে সাথে যে আনুষঙ্গিক বিপদগুলো আমাদের জীবনে জড়িয়ে থাকে সেগুলোর প্রত্যেকটাই ঘটেছে এই সাম্প্রতিক কলকাতার কি বলবো, যে ভয়াবহ বৃষ্টি বিপর্যয়ের পর। ফলে একটা পার্ট হচ্ছে যে একটা শহর, কলকাতা পুরনো শহর, সন্দেহ নেই, পুরনো শহরের নিকাশি ব্যবস্থা হচ্ছে যে ততোধিক পুরনো। ফলে পুরনো শহরের নিকাশি ব্যবস্থার খোল নলচে পাল্টানোর একটা প্রয়োজন আসছে। আগে একটা ধারণা ছিল অনেকেরই যে আমাদের এই ড্রেনেজ সিস্টেম বা নিকাশি নালাগুলোর মধ্যে যে পলি জমে থাকে সেটাকে ডিসিল্টিং করাটাই যথেষ্ট, কিন্তু এখন যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে তাতে পুরনো নালা পরিষ্কার রাখাটাই যথেষ্ট নয়, বরং হচ্ছে এর সাথে নতুন নিকাশি পরিকাঠামো গড়ে তোলার প্রশ্নটা ভীষণ জরুরি হয়ে উঠছে। সেটা শুধু কলকাতা না, কলকাতা, মুম্বাই, দিল্লি, প্রত্যেকটা শহরের ক্ষেত্রেই এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। আগে তার প্রস্তুতি নেয়ার কিছু প্রয়োজন আছে, কারণ এখন অনেকগুলো বিপর্যয় হচ্ছে, অনেক ধরনের আবহাওয়াজনিত বিপর্যয় আগাম পূর্বাভাস আমরা পেতে পাচ্ছি। ফলে যদি, এখানেই প্রশ্ন হচ্ছে যে পুজোর আগে এরকম একটা বিপর্যয় হবে, হয়তো এই মাত্রার বৃষ্টি হবে সেভাবে ধরা যায়নি, কিন্তু একটা ধরনের আবহাওয়ার বিপর্যয় হচ্ছে, বৃষ্টি আসতে পারে, এই সংকট বা এই পূর্বাভাস যখন থাকছে, তখন দাঁড়িয়ে শহরের পুর প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতার প্রয়োজন ছিল, বা শহরের বিদ্যুৎ সংযোগকারী বেসরকারি সংস্থা সিএসসি তাদের তরফ থেকেও যে ধরনের সতর্কতা দরকার ছিল বিদ্যুৎ পরিবাহী পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে, সেটা তারা করতে আটারলি ফেল করেছে। এই কারণেই এই ফেলিওরটা আরও বেশি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। দ্য সিমিলার কাইন্ড অফ ফেলিওর হুইচ অকার্ড আমফানের সময়, তখন হচ্ছে একই সাথে ঘূর্ণিঝড় ছিল, বৃষ্টি ছিল। ফলে ঝড় এবং বৃষ্টি এই দুটো যদি একসাথে হয় তাহলে তার দাপট অনেক বেশি হয়। কিন্তু এই সাম্প্রতি যে কলকাতার বৃষ্টি হলো, তাতে এত জল জমলো, 200 থেকে 300 মিলিমিটার জল জমে গেছিলো, কিন্তু সেখানে ঝড় ছিল না। ফলে বিনা ঝড়ে গোটা রাত্রে নিঃশব্দে একটা শহর ভেসে গেল। পরের দিন সকালে উঠে দেখছি আমাদের শহরের 11 জন সহনাগরিক তারা ইলেকট্রিকিউটেড হয়ে মারা যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। এটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের কলকাতা শহরের নাগরিক পরিকাঠামো কতটা অরক্ষিত অবস্থায় আছি, এবং নোয়িং ইট ফুললি ওয়েল যে সামনে দুর্গাপুজো, শারদোৎসব। সমস্যা এখানেই শেষ নয়। জল নিষ্কাশনের সমস্যার কারণে একাধিক জায়গায় জল জমায়। কলকাতায় যে গাছগুলি রয়েছে সেগুলির গোড়ায় জল জমে আলগা হয়ে গেছে, ফলে সেগুলির অনেকগুলি হেলেও পড়েছে। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যেই এই বিষয়ে পুরসভার সংশ্লিষ্ট বিভাগে চিঠিও দিয়েছেন ঘোষবাবু। ক্যামেরায় দেবরাজ দত্ত ও বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাস ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।